যখন আমার ছেলে আমাকে বলল, মা, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, সকালে ট্রিপের জন্য আমরা তোমাকে ভোরবেলায় জাগিয়ে দেব, তখন আমি আনন্দে চোখ বুজে ফেলেছিলাম। কিন্তু যখন ঘুম ভাঙল, তখন দেখলাম পুরো বাড়িটা একেবারে খালি। তাদের ব্যাগপত্র সব উধাও, আর আমার ফোনে একটা মেসেজ ঝলমল করছে, মা, ফ্লাইট 2 ঘন্টা আগেই ছেড়ে গেছে, পরের বার নিয়ে যাব। সেই মুহূর্তে যে যন্ত্রণা আমার বুকে বাজল, তা যেন কোনো মায়ের জীবনে কখনো না আসে। কিন্তু ওরা কি জানত যে বৃদ্ধাকে তারা অকেজো আর মূল্যহীন ভেবে ফেলে রেখে গিয়েছিল, তার কাছে নয়ডার সেক্টর ১৫০-এ ১৮ কোটি টাকার সুন্দর বাড়ি, ৭৫ লাখ টাকার এফডি আর ৩২ বছর ধরে সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল পদে কাজ করে অর্জিত গভীর আইনি জ্ঞান রয়েছে? আর যখন ওরা সত্যিটা জানতে পারল, ততক্ষণে বাড়ির সব তালা বদলে ফেলা হয়ে গিয়েছিল। আপনারাও যদি শুনতে চান যে আমি কিভাবে আমার হারানো সম্মান ফিরিয়ে এনেছিলাম, তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার নাম প্রমিতা সরকার, বয়স ৬৮ বছর, আর আমি নয়ডার সেক্টর ১৫০-এ থাকি। ২০১৯ সালের মার্চের এক উজ্জ্বল সকালে আমার স্বামী অমিতাভ সরকার পার্কে হাঁটতে গিয়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলেন। আমরা তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ৪ দিন পর তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। ডাক্তারের কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই দিন থেকেই আমার জীবনটা একেবারে উল্টে গেল। লোকে আমাকে দেখত একা, অসহায় এক বৃদ্ধা হিসেবে, যে তার একমাত্র ছেলে অর্ণবের ওপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু আসল সত্যটা ছিল সম্পূর্ণ আলাদা। আমি সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলে ৩২ বছর ধরে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। শত শত ছেলেমেয়েকে শিক্ষা দিয়েছি, ডজনখানেক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি এবং স্কুলের সম্পত্তি সংক্রান্ত জটিল আইনি বিষয়গুলো নিজে সামলেছি। আমার কাছে শুধু অভিজ্ঞতা ছিল না, সম্পত্তি ছিল, জমানো অর্থ ছিল, আর সবচেয়ে বড় কথা, নিজের অধিকারের জন্য কিভাবে লড়াই করতে হয় তা আমি ভালো করেই জানতাম। কিন্তু ওরা জানত না যে মাকে তারা মানালির ট্রিপে পেছনে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই মা শান্তভাবে প্রতিটি অপমান, প্রতিটি প্রতারণা গুণে রাখছিলেন। আর যখন ওরা সেটা বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজ আমি আপনাদের সামনে আমার পুরো গল্পটা খুলে বলবো, কিভাবে আমার নিজের ছেলে আর পুত্রবধূ আমাকে ধীরে ধীরে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিভাবে তারা আমাকে আমার নিজের বাড়িতেই অপাঙ্ক্ষিতেও করে তুলেছিল, এবং শেষ পর্যন্ত আমি তাদের এমন এক শিক্ষা দিয়েছিলাম যা তারা জীবনে কখনো ভুলতে পারবে না। আমার বিয়ে হয়েছিল ৩৮ বছর আগে। আমার স্বামী অমিতাভ সরকার দিল্লির এক সরকারি অফিসে অ্যাকাউন্ট্যান্টের চাকরি করতেন। আমরা দুজনে মিলে অনেক কষ্ট করে সংসার চালিয়েছিলাম। শুরুতে আমরা সল্টলেকের একটা ছোট ভাড়াবাড়িতে থাকতাম, মাত্র একটা ঘর, ছোট্ট রান্নাঘর আর বাথরুম। কিন্তু আমাদের স্বপ্ন ছিল অনেক বড়। সেই সময় আমি সেন্ট জেভিয়ার্স স্কুলে জুনিয়র টিচার ছিলাম। সকাল ৬টায় উঠে স্বামীর জন্যে গরম পরোটা আর আলুর তরকারি বানাতাম। তারপর নিজেকে তৈরি করে স্কুলে ছুটতাম। সন্ধ্যায় ফিরে এসে আবার রান্নাঘরে ঢুকতাম এবং রাতে স্বামীর সঙ্গে বসে মাসিক বাজেট ঠিক করতাম। কত টাকা জমাতে হবে, কবে নিজের বাড়ি কিনব, ছেলের পড়াশোনার জন্য কিভাবে সঞ্চয় করব। অমিতাভ খুব বুদ্ধিমান ছিলেন। তিনি বলতেন, প্রমিতা, তোমার চাকরি ছাড়ার কোনো দরকার নেই। আমরা দুজনে মিলে রোজগার করব, বাড়ি বানাব। আর সত্যি, আমরা দুজনে মিলে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলাম। প্রতি মাসে বেতনের একটা অংশ পোস্ট অফিসে, ব্যাংকে এফডিতে জমা পড়ত, আর ধীরে ধীরে অঙ্কটা বড় হতে থাকল। বিয়ের ২ বছর পর অর্ণবের জন্ম হল। সেই দিনের কথা আমি আজও ভুলতে পারি না। হোলি ফ্যামিলি হাসপাতালে ভোর ৪টে নার্স যখন আমার ছোট্ট ছেলেকে আমার কোলে তুলে দিল, তার ছোট গোলাপি হাতটা আমার আঙুল আঁকড়ে ধরল। অমিতাভের চোখে আনন্দের অশ্রু ঝরছিল। তিনি বলেছিলেন, প্রমিতা, আমাদের ছেলে বড় হয়ে অনেক বড় কিছু হবে, আমরা ওকে সেরা শিক্ষা দেব। আর আমরা সত্যিই দিয়েছিলাম। অর্ণবকেও সেন্ট জেভিয়ার্স স্কুলেই পড়িয়েছি। স্টাফ কনসেশনে ফি অনেক কম ছিল। ও পড়াশোনায় অসাধারণ ছিল, প্রতি বছর ফার্স্ট হতো, আর আমাদের গর্বের সীমা ছিল না। আমি প্রতিদিন ওর জন্যে তাজা খাবার বানাতাম। ও রাজমা ভাত খুব পছন্দ করত। রবিবার গাজরের হালুয়া, উৎসবে পায়েস, আমার পুরো দিনটা ওকে ঘিরেই কাটত। স্কুলে আমি ধীরে ধীরে সিনিয়র টিচার, তারপর ভাইস প্রিন্সিপাল হয়েছি। বেতন বেড়েছে, অমিতাভেরও প্রমোশন হয়েছে।
আর আমরা দুজনে মিলে ৯০-এর দশকে নয়ডার সেক্টর ১৫০-এ একটা 3 বিএইচকে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর কিনেছিলাম। তখন দাম ছিল মাত্র ১৫ লাখ টাকা। আজ তার দাম কয়েক কোটি। সেই বাড়ির প্রতিটি কোণ সাজাতে আমরা দুজনে অক্লান্ত পরিশ্রম করেছিলাম। অর্ণব আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং করল। ওর ফি দেওয়ার জন্য আমরা ১ লাখ টাকার একটা এফডি ভেঙেছিলাম, কিন্তু তাতে কোনো আক্ষেপ ছিল না, কারণ ছেলের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত ছিলাম। এরপর ওর নয়ডাতেই এক বড় কোম্পানিতে চাকরি হয়ে গেল, আর আমরা খুব খুশি হয়েছিলাম। ২০১০ সালে অর্ণবের বিয়ে হল শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী একজন এইচআর প্রফেশনাল, শিক্ষিত, সুন্দরী, শহুরে মেয়ে। প্রথম দেখাতেই মনে হয়েছিল ছেলে ভালো বউ পেয়েছে। বিয়ে হয়েছিল জাঁকজমক করে। ৩ দিনের বিশাল অনুষ্ঠান, মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছিল। অমিতাভ আরেকটা এফডি ভেঙেছিলেন, আমিও আমার জমানো টাকা থেকে দিয়েছিলাম। শুরুতে শ্রেয়সীকে খুব ভালো লাগত, আমাকে মা বলে ডাকত, আমার হাতের রান্নার প্রশংসা করত, উৎসবে অনুষ্ঠানে সঙ্গ দিত। অর্ণব আর শ্রেয়সী সেক্টর ৬২তে একটা 2 বিএইচকে ফ্ল্যাটে ভাড়ায় থাকতে শুরু করল। মাসে ভাড়া ৪২,০০০ টাকা। মাসে ১-২বার ওবা আমাদের বাড়িতে আসত। আমি ওদের জন্য ডাল মাখানি, ছোলে ভাটুরে, মাটার পানির বানাতাম। সারা দিন রান্নাঘরে ব্যস্ত থাকতাম। ২০১৩ সালে অমিতাভ অবসর নিলেন। তিনি পুরো পিএফের টাকা পেলেন, ২৮ লাখ টাকা, আর মাসে ১৮,০০০ টাকা পেনশন শুরু হল। আমাদের জীবন শান্তিতেই কাটছিল। আমি তখনও প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম। ২০১৬ সালে আমারও অবসর নেওয়ার কথা ছিল, আর আমরা ঠিক করেছিলাম অবসরের পর সারা দেশ ঘুরব, তীর্থদর্শন করব, একে অপরের সঙ্গে সময় কাটাব। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। ২০১৯ সালের মার্চের সেই সকালটা আমি কখনো ভুলব না। অমিতাভ রোজকার মতো সেক্টরের কমিউনিটি পার্কে হাঁটতে গিয়েছিলেন। আমি বাড়িতে চা বানাচ্ছিলাম। হঠাৎ প্রতিবেশী দরজায় কড়া নেড়ে চিৎকার করে বলল, বৌদি, তাড়াতাড়ি আসুন, সরকারজির কি যেন হয়েছে। আমি দৌড়ে পার্কে গেলাম। ভিড় জমে গিয়েছিল। অমিতাভ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কেউ অ্যাম্বুলেন্স ডাকছিল, কেউ পালস চেক করছিল। আমি তার পাশে বসে হাত ধরে বললাম, অমিতাভ, চোখ খোলো, আমি প্রমিতা। কিন্তু কোনো সাড়া পেলাম না। অ্যাম্বুলেন্স এলো আর তাকে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন বড় ধরনের স্ট্রোক হয়েছে, মস্তিষ্কের বড় অংশে রক্ত জমাট বেঁধেছে। তিনি কোমায় চলে গেলেন। ৩ দিন আইসিইউতে থাকার পর চতুর্থ দিনে চিরকালের জন্য চোখ বন্ধ করলেন। আমার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। ৩৮ বছরের একসঙ্গে পথ চলা, প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি সংগ্রাম, সবকিছু হঠাৎ এক সকালে শেষ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। শেষকৃত্যের সময় আমি একেবারে অসাড় হয়ে গিয়েছিলাম। অর্ণব আর শ্রেয়সী এসেছিল, কিন্তু সবকিছু যেন অন্য কারো জীবনে ঘটছে বলে মনে হচ্ছিল। এর পরের মাসগুলো ছিল অত্যন্ত কঠিন। বাড়িটা খাঁ খাঁ করত। প্রতিটি কোণে অমিতাভের স্মৃতি, তার চেয়ার, আলমারি, বই। রাতে ঘুমানোর সময় পাশের জায়গাটা খালি লাগত। সকালে উঠে তার জন্য চা বানানোর অভ্যাস তখনও ছিল, আর অনেক সময় চা তৈরি হয়ে গেলে মনে পড়ত যে তিনি আর নেই। প্রথম ২-৩ মাস অর্ণব আর শ্রেয়সী ঘন ঘন আসত। শ্রেয়সী বলত, মা, আপনি এখানে একা থাকবেন না, আমাদের সঙ্গে চলুন। কিন্তু আমি রাজি হইনি, কারণ এটা আমার আর অমিতাভের স্মৃতির বাড়ি। আমি এখান থেকে কোথাও যেতে চাইনি। ধীরে ধীরে আমি নিজেকে সামলে নিলাম। স্কুলের পুরনো সহকর্মীরা দেখা করতে আসত। আমার সবচেয়ে কাছের বান্ধবী সুপ্রিয়া চ্যাটার্জি, যিনি আগে ফ্যামিলি কোর্টের বিচারক ছিলেন, তিনি আমাকে প্রচুর সাহস জুগিয়েছিলেন। তিনি বলতেন, প্রমিতা, তুমি একজন শক্তিশালী নারী। অমিতাভ তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখলে খুব কষ্ট পেতেন। আমি আমার রুটিন ঠিক করলাম। সকালে পূজা, যোগব্যায়াম, সকালের নাস্তা, দুপুরে ঘরের কাজ, সন্ধ্যায় ব্যালকনিতে চা খাওয়া, রাতে পুরনো ছবির অ্যালবাম দেখা, আর অমিতাভের স্টাডি রুমে তার পুরনো কাঠের টেবিলে বসে বাড়ির কাগজপত্র দেখা। এখানেই আমি বুঝতে পারলাম যে আমি একা নই। আমার কাছে সম্পত্তি আছে, জমানো টাকা আছে। অমিতাভের পিএফের অবশিষ্ট টাকা, আমার অবসরের সঞ্চয়। বাড়ির সব কাগজপত্র আমার নামেই ছিল, কারণ বাড়িটা আমরা দুজনে মিলে কিনেছিলাম, এবং রেজিস্ট্রেশনের সময় দুজনেরই নাম ছিল। এখন অমিতাভ চলে যাওয়ার পর সবকিছু শুধু আমারই। আমি সুপ্রিয়ার কাছ থেকে পরামর্শ নিলাম। তিনি বললেন, প্রমিতা, একটা কাজ করো, তোমার সম্পত্তির নমিনেশন আপডেট করো।
শুধু অর্ণবের নাম রাখলে সমস্যা হতে পারে। অন্য কারুর নামও যোগ করে দাও। আমি তাই করলাম। অমিতাভের বোনের মেয়ের নামও নমিনিতে যোগ করে দিলাম। তার মানে আমার কিছু হলে সম্পত্তি শুধু অর্ণব পাবে না, আমাদের ভাগ্নিও পাবে। শুরুতে অর্ণবের এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। সে ভাবত মা তো বুড়ি হয়ে গেছে, কিছু বোঝে না। কিন্তু ও কি জানত যে আমি ৩২ বছর স্কুল চালিয়েছি, সম্পত্তির অনেক বিরোধ সামলেছি, আর আইনের খুঁটিনাটি সম্পর্কে আমার গভীর ধারণা আছে। প্রথম ৬ মাস সবকিছু ঠিকঠাক ছিল। অর্ণব আর শ্রেয়সী মাসে একবার আসত, ২-৩ ঘণ্টা থাকত, খোঁজখবর নিত। আমি ওদের জন্য রাজমা ভাত, কড়ি পকোড়া, আলুর পুরি বানাতাম। ওরা খেত, কিছুক্ষণ গল্প করত আর চলে যেত। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন চোখে পড়তে লাগল। আর এটাই ছিল সেই সময় যখন আমার আসল পরীক্ষা শুরু হল। ২০২০ সালের শুরুতে একদিন অর্ণব আর শ্রেয়সী হঠাৎ এলো। না কোনো উৎসব, না কোনো বিশেষ উপলক্ষ। ওরা সরাসরি বসে বলল, মা, আমরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি চা বানিয়ে দিলাম। শ্রেয়সী শুরু করল, মা, আপনি এখানে একা থাকেন। বাড়িটা অনেক বড়, ৩টে বেডরুম। আপনার এত বড় জায়গার কি দরকার? এটা শুনে আমার বুকটা ধক করে উঠল, কিন্তু আমি চেহারায় কিছু বুঝতে দিলাম না। আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? আমার এই বাড়িটা খুব পছন্দ, এখানে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে। অর্ণব বলল, মা, স্মৃতি তো যেখানে খুশি থাকতেই পারে, কিন্তু ভেবে দেখো, এই বাড়িটা বড়, মেন্টেন্যান্স, ইলেকট্রিক বিল, সবকিছু খরচ সাপেক্ষ। ছোট ফ্ল্যাটে থাকলে তোমারও সুবিধা হবে। আমি বললাম, আমার কোনো অসুবিধা নেই বাবা, পেনশনের টাকাতেই সব হয়ে যাচ্ছে। শ্রেয়সী বলল, মা, আপনি বুঝতে পারছেন না, আমরা আপনার ভালোর জন্যই বলছি। এই বাড়িটা বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। আপনি একটা ছোট ফ্ল্যাট নিন আর বাকি টাকা ব্যাংকে রাখুন, বুড়ো বয়সে কাজে লাগবে। সেই মুহূর্তে আমি সব বুঝে গেলাম। ওদের নজর বাড়ির ওপর ছিল। সেক্টর 150-র প্রপার্টির দাম তখন আকাশ ছোঁয়া। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্লোরের দাম তখন প্রায় ২ কোটি টাকা হয়ে গিয়েছিল, আর ওরা আমাকে সেটা বিক্রি করাতে চাইছিল যাতে ওরা সেই টাকাটা পায়। আমি শান্তভাবে বললাম, না বাবা, আমি এই বাড়ি বিক্রি করব না, এটা আমার আর তোর বাবার স্বপ্ন ছিল। অর্ণবের চেহারা কঠিন হয়ে গেল, আর সে বলল, মা, তুমি জেদ করছো, আমরা তোমাকেই নিয়ে ভাবছি, আর তুমি? আমি মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, বাবা, তুই কি ভাবছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেন আমি একটা বোঝা। একদিন আমি ওদের নিজেদের মধ্যে কথা বলতে শুনলাম। ওরা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ভেবেছিল আমি রান্নাঘরে আছি। শ্রেয়সী বলছিল, দেখো না, কত বড় প্রপার্টি। আমরা যদি এখানে থাকতাম তাহলে কত ভালো হতো। ওখানে আমরা ৪২,০০০ টাকা ভাড়া দিচ্ছি। অর্ণব বলল, কিন্তু মা তো এখানে আছে, ওকে আমাদের সঙ্গে থাকতে বলবো? ঠিক তখনই শ্রেয়সী চট করে বলে উঠল, না, আমি শাশুড়ির সঙ্গে থাকতে পারবো না, সারা দিন কথা শোনাবে। আমাদের বাড়িটা চাই, কিন্তু মাকে নয়। আমার বুকটা ভেঙে গেল। যে পুত্রবধূকে আমি মেয়ের মতো ভেবেছিলাম, তার কাছে আমি একটা বোঝা। সেদিন রাতে আমি অমিতাভের স্টাডি রুমে বসে তার ছবির সামনে কাঁদলাম আর বললাম, তুমি থাকলে এমনটা কখনোই হতো না। অর্ণব তোমার কথা শুনত। কিন্তু কেঁদে কোনো লাভ ছিল না। আমাকে কিছু একটা করতে হতো। আমি সুপ্রিয়াকে ফোন করে সব কিছু বললাম। তিনি বললেন, প্রমিতা, সাবধান থাক। অর্ণব আর শ্রেয়সীর উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। কাগজপত্র ভালো করে সামলে রাখ, আর সব কিছু ডকুমেন্টেড করতে শুরু কর। আমি জিজ্ঞেস করলাম, ডকুমেন্টেড কিভাবে করব? তিনি বুঝিয়ে বললেন, যখন ওরা কিছু বলবে বা কোনো দাবি করবে, তখন সব লিখে রাখবি, তারিখ, সময়, ঠিক কি বলেছিল। কখনো যদি বিষয়টি আদালতে যায়, তাহলে এসব প্রমাণ হিসাবে কাজ করবে। আর সম্ভব হলে রেকর্ডিংও করিস। আমি চমকে উঠলাম, সুপ্রিয়া, এ তো আমার নিজের ছেলের বিরুদ্ধে। তখন তার গলার স্বর কঠিন হয়ে গেল। আমি জীবনে এমন শত শত কেস দেখেছি। ছেলে মেয়েরা বাবা মাকে রাস্তায় বসিয়ে দিয়েছে, সম্পত্তি দখল করেছে, বুড়ো বয়সে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। আমি চাই না তোর সাথেও এমনটা হোক। নিজের খেয়াল রাখ। সেই দিন থেকে আমি একটা ডায়েরি রাখতে শুরু করলাম। প্রতিটি কথা, প্রতিটি দেখা, প্রতিটি ঘটনা সব লিখতে লাগলাম। তবু আমার মনে হয়নি যে পরিস্থিতি এত খারাপ হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অর্ণব আর শ্রেয়সীর একটা ছেলে হল, আয়ুষ। আমি খুব আনন্দিত হলাম। আমার প্রথম নাতি। আমি হাসপাতালে গেলাম, সেই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিলাম। কত মিষ্টি ছিল ও! আমার মনে হল এবার সব ঠিক হয়ে যাবে। নাতির কারণে অর্ণব আর শ্রেয়সী আবার আমার কাছে আসবে। কিন্তু তা হল না।
শ্রেয়সী ম্যাটার্নিটি লিভে ছিল, 3 মাস বাড়িতেই ছিল। আমি বললাম, বৌমা, তুই আমার কাছে চলে আয়, আমি আয়ুষের দেখাশোনা করব, তুই একটু বিশ্রাম পাবি। কিন্তু শ্রেয়সী সোজা না করে দিল। না মা, আমরা ঠিক আছি, আপনি কষ্ট করবেন না। প্রথম 3 মাস আমাকে ওদের বাড়িতেও যেতে দিল না। যখন অবশেষে আমি নাতিকে দেখতে গেলাম, তখন বুঝতে পারলাম আমি ঠাকুমা নই, একজন অতিথি মাত্র। শ্রেয়সী আয়ুষকে আমার কাছে বেশিক্ষণ থাকতে দিত না। মা, ও কাঁদছে, আমাকে দিন, এই বলে নিয়ে নিত। কিন্তু আয়ুষ তো কাঁদছিল না, ও আমার কোলে দিব্যি শান্ত ছিল। ও শুধু বাহানা করছিল। সময় কাটতে লাগল, আয়ুষ বড় হতে লাগল, কিন্তু আমার ওকে দেখার সুযোগ খুব কমই মিলছিল। অর্ণবার শ্রেয়সী এলেও আয়ুষকে সাথে আনত না। মা, ও তো ছোট বাচ্চা, বাইরে আনা কঠিন। একবার আমি বললাম, তাহলে আমিই আসি। তখন শ্রেয়সী সাথে সাথে বলল, না মা, ঘর খুব অগোছালো হয়ে আছে, আপনি এলে আমারই লজ্জা লাগবে, অন্য কোনো দিন আসুন। সবই ছিল বাহানা। আমাকে আমার নাতির থেকে দূরে রাখা হচ্ছিল, কিন্তু কেন তা আমি বুঝতে পারছিলাম না। 2023 সালের মার্চ মাসে অর্ণবের প্রমোশন হল। ও সিনিয়র ম্যানেজার হল। অফিসে বড় পার্টি দিল। ও ফোনে আমাকে বলল, মা, আমার প্রমোশন হয়েছে। আমি খুব খুশি হলাম। বাহ বাবা, অভিনন্দন, কবে আসবি? আমি তোর জন্য গাজরের হালুয়া বানাবো। ও হালকা সুরে বলল, মা, দেখি, এখন খুব ব্যস্ত আছি। কিন্তু 3 দিন পর আমি প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম যে অর্ণব বাড়িতে সেলিব্রেশন পার্টি রেখেছিল। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ছিল, শুধু আমিই ছিলাম না। আমি জিজ্ঞেস করলেও বলল, মা, ওটা ছোট্ট একটা পার্টি ছিল, তোমার কষ্ট হবে বলে ডাকিনি। কষ্ট? আমি ওর মা, ওর আনন্দে অংশ নেওয়াটা আমার কাছে কষ্টকর হবে কিভাবে? সেদিন আমি বুঝতে পারলাম যে আমাকে ইচ্ছাকৃতভাবে একপাশে সরিয়ে রাখা হচ্ছে। আমার নিজের ছেলে আমাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে শুরু করেছে। এপ্রিলে আয়ুষের প্রথম জন্মদিন ছিল। আমি ভাবলাম এবার তো অন্তত ডাকবে। তাই আমি নতুন কুর্তা পায়জামা কিনলাম, আয়ুষের জন্য সোনার চেন উপহার হিসেবে কিনলাম। আমি অর্ণবকে ফোন করলাম, বাবা, আয়ুষের জন্মদিন কবে? আমাকে বল, আমি প্রস্তুতি নেব। ও খুব সাধারণভাবে বলল, মা, আমরা শুধু ফ্যামিলির সাথে উদযাপন করছি, ছোট্ট একটা কেক কাটব। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি আসব? ও বলল, মা, তোমার কষ্ট হবে, থাক, আমি পরে আয়ুষকে নিয়ে আসব। কিন্তু ও আর কখনোই আসেনি। জন্মদিনের 3 দিন পর আমি হোয়াটসঅ্যাপে আয়ুষের ছবি দেখলাম। বড় পার্টি হয়েছিল, অনেক বাচ্চা, বড় কেক, সাজসজ্জা, আর আমাকে ডাকা হয়নি। সেদিন আমি খুব কেঁদেছিলাম। অমিতাভের স্টাডি রুমে তার ছবির সামনে বসে বললাম, তুমি অর্ণবকে এমন কি সংস্কার দিয়েছিলে যে ও নিজের মাকেই নাতির জন্মদিনে ডাকল না? আমার কি অপরাধ ছিল? কিন্তু কেঁদে কোনো কাজ হচ্ছিল না। আমাকে নিজের জন্য রুখে দাঁড়াতে হতো। আমি আবার সুপ্রিয়াকে ফোন করে সব জানালাম। সুপ্রিয়া বললেন, প্রমিতা, এখন তোকে আরও সাবধান হতে হবে। ওরা তোকে আবেগগতভাবে এবং মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করছে, যাতে তুই দুর্বল হয়ে পড়িস আর ওদের সব কথায় রাজি হয়ে যাস। আমি কাঁদছিলাম। আমি কি করব? তখন সুপ্রিয়া কঠোরভাবে বললেন, আগে কাঁদা বন্ধ কর। তুই একজন শক্ত মহিলা, 32 বছর স্কুল চালিয়েছিস, হাজার হাজার ছেলেমেয়েকে পড়িয়েছিস। এই সমস্যা তোর কাছে কিছুই নয়, কিন্তু এ তোর ছেলে, আর এটাই তোর দুর্বলতা। ওরা এটাই ব্যবহার করছে। শোন, এখন যদি নিজেকে রক্ষা না করিস তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি এমন কেস দেখেছি যেখানে বয়স্ক বাবা মা ছেলেমেয়েদের বিশ্বাস করতে করতে শেষ পর্যন্ত রাস্তায় এসে দাঁড়িয়েছে। ওর কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। আমি সাহস জুগিয়ে বললাম, ঠিক আছে, আমাকে কি করতে হবে বল। সুপ্রিয়া বিস্তারিত বুঝিয়ে বললেন, প্রথমত, তোর সমস্ত কাগজপত্র, সম্পত্তির কাগজ, ব্যাংকের নথিপত্র, এফডির কাগজ একটি নিরাপদ জায়গায় রাখ। বাড়িতে নয়, ব্যাংক লকারে বা কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রাখ। দ্বিতীয়ত, তোর সব এফডি আর ব্যাংক অ্যাকাউন্টের একটা তালিকা তৈরি কর। কত টাকা কোথায় আছে সব লিখে রাখ। দরকার পড়লে তোর কাছে কি কি সম্পদ আছে তা তোর জানা থাকা উচিত। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্পত্তির উইল কর। আইনজীবীর সাথে দেখা কর, সব কিছু আইনিভাবে কর। আর উইলে শুধু অর্ণবের নাম রাখবি না, ভাগ্নির নামও ঢোকা, যাতে অর্ণব বুঝতে পারে যে সবকিছু শুধু ওই পাবে না। আমি সব লিখে রাখলাম। পরের সপ্তাহে আমি সুপ্রিয়ার আইনজীবী বন্ধু অঞ্জলি বোসের সাথে দেখা করলাম। তিনি আমার পরিস্থিতি বুঝলেন এবং বললেন, মিসেস সরকার, আপনি সঠিক কাজ করছেন।
নিজের নিরাপত্তা সবার আগে। আমি উইল বানালাম, সম্পত্তিতে অর্ণবকে 50 ভাগ এবং আমার ভাগ্নি রিয়াকে 50 ভাগ দিলাম। জমানো টাকার ক্ষেত্রেও অর্ধেক অর্ধেক। এটা শুনলে অর্ণব চমকে যাবে, কিন্তু এটা দরকার ছিল। তারপর আমি আমার সব মূল কাগজপত্র সুপ্রিয়ার কাছে রেখে দিলাম। সম্পত্তির কাগজ, এফডি সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক। বাড়িতে শুধু ফটোকপি রাখলাম। কিন্তু আগামী মাসে কি হতে চলেছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। 2023 সালের জুনের এক সন্ধ্যায় অর্ণব আর শ্রেয়সী হঠাৎ না জানিয়ে চলে এলো। আমি রান্না করছিলাম, ডোরবেল বাজল। দরজা খুলতেই দেখলাম ওরা দুজন দাঁড়িয়ে আছে। তবে ওদের মুখে স্বাভাবিক হাসি ছিল না, বেশ গাম্ভীর্য ছিল। আয় বাবা আয়, আমি বললাম। চা বানাই? না মা, অর্ণব বলল। আমাদের কথা বলতে হবে। আমরা তিনজন বসার ঘরে বসলাম। আমার বুকটা ধুকপুক করছিল। কিছু একটা ঠিক লাগছে না মনে হলো। শ্রেয়সী শুরু করল, মা, আমাদের আপনার একটু সাহায্য দরকার। হ্যাঁ মা, বল, আমি বললাম। অর্ণব বলল, মা, আমাদের একটা বড় ফ্ল্যাট দরকার। আয়ুষ বড় হচ্ছে, আমাদের 2 BHK ছোট হয়ে যাচ্ছে। আমরা 4 BHK ফ্ল্যাটে শিফট হতে চাই। খুব ভালো কথা, আমি বললাম। ভালো কোনো জায়গা দেখ। হ্যাঁ মা, দেখেছি, সেক্টর 62তেই, কিন্তু ডাউন পেমেন্টের জন্য 25 লাখ টাকা লাগবে, বাকিটা লোন হয়ে যাবে। ও, আমি বললাম, তোমাদের কাছে জমানো টাকা নেই? শ্রেয়সী বলল, একটু আছে কিন্তু যথেষ্ট নয়। আমরা ভাবলাম আপনি যদি সাহায্য করতে পারেন। আমার বুকটা ধক করে উঠল। 25 লাখ টাকা কোনো ছোট অঙ্ক নয়। আমি আস্তে করে বললাম, বাবা, এত বড় অঙ্ক, আমারও তো জমানো টাকা সীমিত। অর্ণবের মুখ শক্ত হয়ে গেল। মা, তোমার কাছে প্রপার্টি আছে, এফডি আছে, তুমি চাইলে একটা এফডি ভাঙতে পারো। আমি বোঝালাম, ওই এফডি আমার অবসরের জমানো টাকা, আমার বুড়ো বয়সের নিরাপত্তা, যদি আমার কোনো বড় অসুখ হয়। শ্রেয়সী বলল, মা, আপনি তো সুস্থই আছেন, আর আমরা তো আছি, দরকার পড়লে আমরা দেখব। কিন্তু আমার মনে পড়ল, এরা আমাকে আয়ুষের জন্মদিনে ডাকেনি, দীপাবলিতে একা ফেলে রেখেছিল, আর এখন আমার সমস্ত জমানো টাকা চাইছে। আমি সাহস করে বললাম, বাবা, আমি একটু ভেবে দেখি, আমাকে কয়েকটা দিন সময় দে। অর্ণব রেগে গিয়ে বলল, ভাবার কি আছে মা, আমরা তোমার ছেলে আর বউ, আমাদের সাহায্য করবে না? আমি বললাম, এটা সাহায্যের ব্যাপার নয়, 25 লাখ টাকা অনেক বড় অঙ্ক, আমাকে ভাবতে দে। সঙ্গে সঙ্গে শ্রেয়সী বলল, মা, সমস্যাটা কি? অর্ণব তো শেষমেশ সব কিছু পাবেই, তাহলে এখনই দিন না, আমরা লোনের ইএমআই থেকে বাঁচব। এটা শুনে আমার রক্ত ফুটতে লাগল। তার মানে এরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, আমার সম্পত্তি, আমার সঞ্চয়, সবকিছু নিজেদের অধিকার বলে মনে করছে। কিন্তু আমি রাগ সামলে নিলাম এবং শান্তভাবে বললাম, বাবা, আমাকে কয়েকটা দিন দে, আমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবো। ওরা দুজন রেগে উঠে চলে গেল, না কিছু খেলো, না বেশি কথা বলল। সেদিন রাতে আমার একদম ঘুম এলো না। সারা রাত শুধু ভাবতে লাগলাম, আমি কি টাকাটা দেব? কিন্তু যদি দিয়ে দিই আর ওরা ফেরত না দেয়, তাহলে আমার কাছে কি থাকবে? পরদিন সকালে আমি সুপ্রিয়াকে ফোন করলাম। ও সাথে সাথে বলল, একটা পয়সাও দিবি না, এটা তো শুধু শুরু, এখন দিলে ওরা বারবার চাইবে, আর ফেরত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি বললাম, কিন্তু ও তো আমারই ছেলে। তখন সুপ্রিয়ার গলা শক্ত হয়ে গেল। ও ছেলে নয়, ও একটা লোভী মানুষ যে তোর দুর্বলতার সুযোগ নিচ্ছে। এখনই যদি পদক্ষেপ না নিস, তাহলে পরে খুব ভুগতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি টাকা দেব না। 3 দিন পর অর্ণবের আবার ফোন এলো, মা, ভেবেছিস? আমি বললাম, বাবা, আমি দিতে পারবো না, আমার সঞ্চয়ই আমার নিরাপত্তা। অর্ণব রেগে বলল, বাহ মা, আমরা তোমার জন্য কি করিনি? বাবার পর আমরা তোমাকে একা ছাড়িনি, আর আজ যখন আমাদের দরকার পড়ল তখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। আমি শান্তভাবে বললাম, তোমরা আমাকে একা ছাড়োনি? তাহলে দীপাবলিতে কোথায় ছিলে? আয়ুষের জন্মদিনে আমাকে কেন ডাকনি? পেছন থেকে শ্রেয়সী চিৎকার করে বলল, ও, তাহলে এই ব্যাপার। মায়ের মনে হচ্ছে আমরা তাকে অবহেলা করেছি। মা, আমরা ব্যস্ত ছিলাম, আমাদের নিজেদেরও তো একটা জীবন আছে। আমি বললাম, ঠিক আছে, তোমাদের জীবন আলাদা আর আমার সঞ্চয় আলাদা, আমি টাকা দিতে পারবো না। অর্ণব ফোন কেটে দিল। এরপর 2 মাস ওদের কোনো ফোন বা মেসেজ আসেনি। আমি জানতাম এটা শাস্তি, কারণ আমি ওদের কথা শুনিনি, কিন্তু আমিও স্থির করেছিলাম, যাই হোক না কেন, আমি আমার নিরাপত্তা হারাবো না। অগস্ট মাসে সেক্টর 62তে থাকা এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম যে অর্ণব আর শ্রেয়সী একটা নতুন 4 BHK ফ্ল্যাটে শিফট করেছে। কিভাবে যেন টাকা জোগাড় করে ফেলেছে। আমার খুব খারাপ লাগলো। ওরা আমাকে জানায়ওনি। নতুন বাড়ি, নতুন শুরু, আর মায়ের কাছে কোনো খবরই নেই। সেপ্টেম্বর, অক্টোবর চলে গেল, না কোনো ফোন, না দেখা। আমি একা ছিলাম,
কিন্তু এখন আমি শক্ত হয়ে গিয়েছিলাম। সুপ্রিয়ার সাথে নিয়মিত দেখা করা, স্কুলের পুরনো সহকর্মীদের সাথে কথা বলা, নিজেকে ব্যস্ত রাখা। কিন্তু আসল ঘটনা তো এখনও ঘটার বাকি ছিল। বড় ধাক্কাটা আসা এখনও বাকি। 2023 সালের নভেম্বরের এক সন্ধ্যায় অর্ণবের ফোন এলো। ওর গলায় একটা অদ্ভুত মিষ্টি সুর। মা, কেমন আছিস? 3 মাস পর এমন ফোন পেয়ে আমি অবাক হলাম। আমি ঠিক আছি বাবা, তুই কেমন আছিস? আয়ুষ কেমন আছে? সবাই ভালো আছে মা। শোন, আমরা ঠিক করেছি ক্রিসমাসে মানালি যাব, ফ্যামিলি ট্রিপ। তুই, আমি, শ্রেয়সী আর আয়ুষ। আমার বুকটা আনন্দে নেচে উঠল। ওরা আমাকেও সাথে নিচ্ছে। হয়তো সব ঠিক হয়ে গেছে। সত্যি বাবা? আমি খুশিতে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, পাহাড়ে কয়েকটা দিন কাটাবো, তোরও ভালো লাগবে। ঠান্ডা হাওয়া, বরফ, সুন্দর দৃশ্য। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। খুব ভালো বাবা, কবে যেতে হবে? 25শে ডিসেম্বর ফ্লাইট, সকাল 6টায় তোকে পিক করব, তৈরি থাকিস। পরের কয়েক সপ্তাহ আমি শুধু ট্রিপের কথাই ভাবতে লাগলাম। নতুন গরম কাপড় কিনলাম, শাল, সোয়েটার, জ্যাকেট। মানালি সম্পর্কে পড়লাম, কোথায় যাব, কি নেব। আয়ুষের জন্য ছোট একটা জ্যাকেট কিনলাম। আমি এত খুশি ছিলাম যে সুপ্রিয়াকেও বলিনি। 24শে ডিসেম্বরের সন্ধ্যায় অর্ণব আর শ্রেয়সী বাড়িতে এলো। মা, সকাল 6টায় আসব, একদম রেডি থেকো, এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আমি হেসে সম্মতি দিলাম। খাবার খাবি? না মা, আমরা খেয়ে এসেছি, শ্রেয়সী বলল। তুমি শান্তিতে ঘুমাও, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সে তার ব্যাগ থেকে একটা ছোট বড়ি বের করল। মা, এই ওষুধটা খেয়ে না, ট্র্যাভেল সিকনেসের জন্য, ফ্লাইটে বমি ভাব হবে না। আমার কখনো এমন সমস্যা হতো না, কিন্তু ভাবলাম হয়তো ও আমার যত্ন নিচ্ছে। আমি বড়িটা নিলাম। অর্ণব বলল, সকালে দরজা খোলা রেখো, আমরা সোজা ভেতরে এসে তোমাকে তুলে দেব। আমি বললাম ঠিক আছে। ওরা চলে গেল। আমি আমার জিনিসপত্র চেক করছিলাম। জামাকাপড়, ওষুধ, ক্যামেরা সব রেডি। খুব উত্তেজনা ছিল মনে। রাত 9টায় ঘুমাতে গেলাম। শ্রেয়সীর দেওয়া বড়িটার প্রভাব কাজ করছিল। খুব ঘুম পাচ্ছিল। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিন্তু যখন ঘুম ভাঙল, আমার পুরো পৃথিবীটা উল্টে গেল। সকাল 8টায় চোখ খুললাম। ঘড়ির দিকে তাকালাম, 8টা বাজে। অর্ণব তো 6টায় আসার কথা ছিল। আমি তড়িঘড়ি করে উঠে বাইরে এলাম। বাড়ি পুরো ফাঁকা। অর্ণব, শ্রেয়সী, আমি ডাকলাম। কোনো উত্তর নেই। বসার ঘর, ব্যালকনি, রান্নাঘর, কোথাও কেউ নেই। আমার বুক ধড়ফড় করতে লাগল। ফোন তুলে কল করলাম, কোনো উত্তর নেই। তখনই হোয়াটসঅ্যাপে শ্রেয়সীর একটা মেসেজ দেখলাম। মা, আমাদের দেরি হয়ে যাচ্ছিল, ভাবলাম আপনাকে ঘুমাতে দিই, ফ্লাইট মিস হয়ে যেত, পরের বার যাব। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি সোফায় বসে পড়লাম। চোখে জল এসে গেল। ওরা ইচ্ছে করে এটা করেছে। শ্রেয়সী আমাকে এমন ঘুমের ওষুধ দিয়েছিল যাতে আমি গভীর ঘুমে তলিয়ে যাই। ওরা জানত আমি উঠতে পারব না। ওরা আমাকে মিথ্যে আশা দিয়েছিল, আমাকে আনন্দ দিয়েছিল, আর তারপর আমাকে সেখানেই ফেলে চলে গেল। আমি ফোন তুলে এয়ারলাইন্সের ওয়েবসাইট চেক করলাম। দিল্লি থেকে মানালির ফ্লাইট সকাল 7টায় ছেড়ে চলে গেছে, আর আমি এখানে আমার নিজের বাড়িতে একা বসে আছি। আমি আবার অর্ণবকে কল করলাম। এবারও ফোন ধরল। হ্যাঁ মা। ওর গলায় কোনো লজ্জা বা অপরাধ বোধ ছিল না। তুই আমাকে কেন ডাকলিস না? আমার গলা কাঁপছিল। ও বলল, মা, আমরা তো এসেছিলাম, কিন্তু তুই গভীর ঘুমে ছিলিস, ডিস্টার্ব করতে চাইনি বলে আর ডাকিনি। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল বলে বেরিয়ে পড়লাম। তাহলে আমাকে ফোন কেন করলি না? মা, আমরা এয়ারপোর্টে ছিলাম, ফ্লাইট মিস করতে পারতাম না। একটু বোঝো না। একটু বোঝো না, এটাই ওদের চিরকালের উত্তর। যখনই ওরা আমাকে আঘাত করেছে, এটাই বলেছে। অর্ণব, আমি কাঁদতে কাঁদতে বললাম, তুই এমন কেন করলি? তুই তো জানতিস আমি এই ট্রিপের জন্য কতটা খুশি ছিলাম। তুই আমাকে আশা দিলি, আর তারপর? তখনই পেছন থেকে শ্রেয়সীর গলা শোনা গেল। মা, নাটক করবেন না, পরের বার যাব, এখন আমাদের ছুটির মজা নিতে দিন। আর ওরা ফোন কেটে দিল। আমি ওখানেই সোফায় বসে কাঁদতে লাগলাম। জীবনে প্রথমবার আমি উপলব্ধি করলাম যে আমার ছেলে আর আমার ছেলে নেই। সে এমন একটা মানুষে পরিণত হয়েছে যার কাছে তার মায়ের চোখের জলের কোনো মূল্য নেই। আমার প্রতিবেশী মীনাল আন্টি দরজায় কড়া নাড়লেন। প্রমিতাজি, ঠিক আছেন তো? আপনার কান্নার আওয়াজ শুনলাম। আমি দরজা খুললাম। তিনি ভেতরে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে সব বললাম। তিনি শিউরে উঠলেন। এমন ছেলে হয়, ভগবান ওদের শাস্তি দেবেন। কিন্তু কেন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। আমি কি অপরাধ করেছি? আমি ওদের ভালোবেসেছি, বড় করেছি, পড়িয়েছি, আর আজ? মীনাল আন্টি আমার হাত ধরে বললেন, কখনো কখনো আমরা যতটা ভালোবাসা দিই, মানুষ সেটাকে তাদের অধিকার বলে ধরে নেয়। আপনার ছেলে আর বউ আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে।
সেদিনের পর আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু একই সাথে কিছু একটা জেগেও উঠল। কষ্টের চেয়েও বেশি ছিল রাগ। আমি সুপ্রিয়াকে ফোন করে সব বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, প্রমিতা, এবার অনেক হয়েছে, এবার তোকে অ্যাকশন নিতে হবে। তার মানে? তার মানে এবার নিজেকে রক্ষা করার জন্য আইনি পদক্ষেপ নিতে হবে। তুই উকিলের সাথে দেখা কর। অঞ্জলি বোস, সে এল্ডার অ্যাবিউজের কেস সামলায়। এল্ডার অ্যাবিউজ? আমি স্তব্ধ হয়ে গেলাম। প্রমিতা, চোখ খোল, তোর সাথে কি হচ্ছে? তোকে মানসিক অত্যাচার করা হচ্ছে, তোকে একঘরে করে রাখা হচ্ছে, নাতির থেকে দূরে রাখা হচ্ছে, মিথ্যে আশা দেওয়া হচ্ছে আর তারপর তা ভেঙে দেওয়া হচ্ছে। এসব এল্ডার অ্যাবিউজ। তার কথা শুনে আমার মনে হলো যেন মেঘ কেটে গেল। হ্যাঁ, এটাই সত্যি। আমার সাথে এসবই ঘটছিল আর আমি চুপ করে বসেছিলাম। ঠিক আছে, আমি বললাম, আমি অঞ্জলির সাথে দেখা করব। পরের সপ্তাহে আমি অঞ্জলি বোসের অফিসে গেলাম। প্রায় ৪৫ বছর বয়সী এক দাপুটে আইনজীবী। তিনি আমার পুরো গল্প শুনলেন, প্রতিটি ঘটনা, প্রতিটি অপমান, প্রতিটি প্রতারণা। তারপর বললেন, মিসেস সরকার, আপনার সাথে যা ঘটছে তা অন্যায়, আর আইন আপনার পক্ষে আছে। আমি কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। প্রথমত আমরা ডকুমেন্টেশন করব, প্রতিটি ঘটনা, প্রতিটি মেসেজ, প্রতিটি ফোন কল রেকর্ডে আনব। দ্বিতীয়ত, আপনার সম্পত্তি আইনিভাবে সুরক্ষিত করব। তৃতীয়ত, দরকার পড়লে এল্ডার অ্যাবিউজের আওতায় কেস ফাইল করব। আমি সম্মতি দিলাম। কেঁদে কেঁদে আর দুঃখ পেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছিল। অঞ্জলি পরামর্শ দিলেন যে পরের বার অর্ণব বা শ্রেয়সী কিছু বললে আমি যেন তার রেকর্ড করি। আমি ফোনে কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করলাম। ডিসেম্বরের শেষ দিকে অর্ণব আর শ্রেয়সী মানালি থেকে ফিরল। ওরা আমাকে ছবি পাঠালো, বরফে খেলার ছবি, সুন্দর দৃশ্য, হোটেলের ঘর। প্রতিটি ছবি আমার বুকে বিঁধছিল। ওই ট্রিপে আমারও থাকার কথা ছিল, কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি এলো, নতুন বছর, কিন্তু আমার জন্য নতুন কিছুই ছিল না। অর্ণব আর শ্রেয়সীর না কোনো ফোন এলো, না দেখা করতে এলো। ফেব্রুয়ারিতে হঠাৎ অর্ণবের ফোন এলো, মা, আমাদের আবার তোমার সাথে কথা আছে। আমার বুক ধড়ফড় করে উঠল। এবার আবার কি দাবি? পরের দিন ওরা দুজন বাড়িতে এলো, মুখে কোনো হাসি নেই, একদম ব্যবসায়ী খাপভাব। অর্ণব বলল, মা, আমরা ঠিক করেছি এই বাড়িটা বিক্রি করতে হবে। আমার মুখ খোলা রয়ে গেল। কি? শ্রেয়সী বলল, মা, বাড়িটা অনেক বড় আর আপনি একা থাকেন, বিক্রি করে দিন, ভালো টাকা পাওয়া যাবে। আপনি একটা ছোট ফ্ল্যাট নিন, বাকি টাকাটা আমরা ম্যানেজ করব। আমি নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করলাম, আমরা ম্যানেজ করব মানে? অর্ণব বলল, মানে আমরা ওই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করব, তুমি ভালো রিটার্ন পাবে। আমি দৃঢ়ভাবে বললাম, না, আমি এই বাড়ি বিক্রি করব না। এটা আমার বাড়ি, তোর বাবার আর আমার স্বপ্ন, এখানে আমাদের সব স্মৃতি জড়িয়ে আছে। শ্রেয়সী বিরক্ত হয়ে বলল, মা, স্মৃতি দিয়ে তো পেট ভরে না, প্র্যাকটিক্যাল হন, এত বড় জায়গার আপনার কি দরকার? আমি শান্ত অথচ দৃঢ়ভাবে উত্তর দিলাম, আমার দরকার আছে, আর এই বাড়িটা পুরোপুরি আমার নামে আছে। আমি যতদিন বেঁচে আছি, এটা বিক্রি হবে না। অর্ণবের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, মা, তুমি খুব স্বার্থপর। তোমার কাছে এত বড় প্রপার্টি আছে, অথচ তুমি নিজের ছেলেকে একটু সাহায্যও করতে পারছ না। সাহায্য? এবার আমিও রেগে গেলাম। তোমরা ২৫ লাখ টাকা চেয়েছিলে, আমি দিইনি, তা সত্ত্বেও তোমরা নতুন বাড়িতে শিফট করেছ। এবার আবার কি চাই? শ্রেয়সী বলল, মা, আমাদের একটা ফিনান্সিয়াল প্ল্যান আছে। আমরা একটা বিজনেস শুরু করতে চাই, কিন্তু ক্যাপিটাল দরকার। এই বাড়িটা বিক্রি করলে সেই ক্যাপিটালটা পাওয়া যাবে। আমি চমকে উঠলাম। তার মানে তোমরা আমার বাড়ি বিক্রি করে নিজেদের ব্যবসা শুরু করবে, আর আমি কোথায় থাকব? অর্ণব অবলীলায় বলল, তুমি একটা ছোট ফ্ল্যাট নিয়ে নাও না, ২০-২৫ লাখ টাকার, বাকি ১.৫-২ কোটি টাকা আমাদের দিয়ে দাও। আমার রক্ত ফুটতে লাগল। না, একদম না, এই বাড়ি বিক্রি হবে না। শ্রেয়সী একটু হুমকির সুরে বলল, মা, ভেবেচিন্তে কথা বলুন। আমরাই আপনার একমাত্র ছেলে বউ, বুড়ো বয়সে আমাদেরই দরকার পড়বে। এখন যদি আমাদের কথা না শোনেন, তাহলে কি?
আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, তোমরা আমার দেখাশোনা করবে? তোমরা তো এমনিতেও কখনো করনি। দীপাবলিতে আসনি, আয়ুষের জন্মদিনে ডাকনি, মানালি ট্রিপের নাম করে বোকা বানিয়েছ। আর এখন বলছো বুড়ো বয়সে দেখাশোনা করবে? অর্ণব উঠে দাঁড়িয়ে বলল, মা তোমার ইচ্ছে, কিন্তু মনে রেখো, দরকার পড়লে আমরা আসব না। ওরা দুজন রাগে গজগজ করতে করতে চলে গেল। আমি ওখানেই বসে রইলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ে নয়, রাগে। আমি সাথে সাথে অঞ্জলিকে ফোন করলাম। অঞ্জলি, আমি এবার পদক্ষেপ নিতে চাই। তুমি আইনিভাবে যা বলবে আমি তাই করতে প্রস্তুত। অঞ্জলি বলল, মিসেস সরকার, আগে আপনার প্রপার্টি সম্পূর্ণ সুরক্ষিত করব। আপনি একটা অ্যাফিডেভিট করবেন যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে এই প্রপার্টি আপনার এবং আপনার জীবদ্দশায় এটা বিক্রি করা হবে না। দ্বিতীয়ত, পাওয়ার অফ অ্যাটর্নি একজন বিশ্বস্ত মানুষের নামে করবেন, সুপ্রিয়াজি বা আমার নামে। তাহলে অর্ণব কখনোই আপনার কাগজপত্রের অপব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আমি বললাম, আমি সব করব। পরের সপ্তাহে আমি সব আইনি কাগজপত্র তৈরি করলাম। অ্যাফিডেভিট, সুপ্রিয়ার নামে পাওয়ার অফ অ্যাটর্নি আর উইলটা আবার রিভিউ করলাম। অঞ্জলি বলল, এবার আরেকটা কাজ করুন, বাড়ির তালাগুলো বদলে ফেলুন। আমি অবাক হলাম, তালা বদলাবো কেন? কারণ অর্ণবের কাছে আপনার বাড়ির চাবি আছে। সে যদি জোর করে ভেতরে ঢুকে যায় আপনি আটকাতে পারবেন না। নতুন তালা লাগান আর চাবি শুধু আপনার কাছে রাখুন। আমি তাই করলাম। 1 সপ্তাহের মধ্যে ডিজিটাল লক বসালাম, পাসওয়ার্ড শুধু আমি জানতাম। তারপর সোসাইটির সিকিউরিটিকে স্পষ্টভাবে বলে দিলাম, আমার ছেলে বা পুত্রবধূ এলে আগে আমাকে ফোন করবেন। আমার অনুমতি ছাড়া তাদের ভেতরে ঢুকতে দেবেন না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কিসের জন্য তা আমি নিজেই ঠিকমতো জানতাম না। মার্চ গেল, এপ্রিল এলো, অর্ণব বা শ্রেয়সীর সাথে কোনো যোগাযোগ নেই। আমারও দরকার ছিল না। আমি নিজের জীবনে ব্যস্ত ছিলাম। সকালে যোগব্যায়াম, সারাদিন ঘরের কাজ, সন্ধ্যায় সুপ্রিয়ার সাথে চা খাওয়া, রাতে বই পড়া। কিন্তু আমি জানতাম এই শান্তি ক্ষণস্থায়ী, ঝড় আসবেই, আর সেটা বড়ই হবে। মে মাসের শেষ সপ্তাহে এক দুপুরে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইন্টারকমে দেখলাম অর্ণব আর শ্রেয়সী দাঁড়িয়ে আছে, সাথে আয়ুষ। আমি দরজা খুললাম। ওদের মুখে বানানো হাসি। মা, কেমন আছো? অর্ণব জিজ্ঞেস করল। আমি ঠিক আছি, আমি কাঠখোট্টা সরে বললাম। ওরা ভেতরে এলো। আয়ুষ দৌড়ে আমার কাছে এলো। ঠাকুমা! আমার বুকটা গলে গেল। কত মাস পর নাতিকে দেখলাম। আমি ওকে কোলে নিলাম। আয়ুষ বাবা, কেমন আছিস? আমি ঠিক আছি ঠাকুমা, দেখো আমি কত বড় হয়ে গেছি। ও নিজের উচ্চতা দেখিয়ে বলল। আমি হাসলাম, কিন্তু আমার নজর অর্ণব আর শ্রেয়সীর দিকেই ছিল। ওরা কেন এসেছে? আমরা বসার ঘরে বসলাম। আমি চা করতে বললাম, কিন্তু শ্রেয়সী না করল। মা, আমরা খেয়ে এসেছি, শুধু একটু বসতে এসেছি। আমার সন্দেহ হল কিছু একটা গণ্ডগোল আছে। অর্ণব আস্তে আস্তে বলতে শুরু করল, মা, আমাদের তোমার কাছে ক্ষমা চাওয়া আছে। আমি অবাক হলাম। ক্ষমা? হ্যাঁ মা, শ্রেয়সী বলল। আমরা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আপনাকে অবহেলা করেছি, আপনার আবেগ বুঝিনি। মানালির ঘটনাটা খুব ভুল ছিল। অর্ণব হাতজোড় করে বলল, মা, আমাদের সত্যি খুব লজ্জা লাগছে। বাবা থাকলে কখনোই ক্ষমা করতেন না, কিন্তু আমরা শোধরাতে চাই। এত মাস অবহেলার পর হঠাৎ এই পরিবর্তন আমার বিশ্বাস হচ্ছিল না। ঠিক আছে, আমি সাবধানে বললাম, তোমাদের যে ভুলটা উপলব্ধি হয়েছে এটাই ভালো। শ্রেয়সী বলল, মা, আমরা ঠিক করেছি এবার সত্যিই ফ্যামিলি ট্রিপে যাব। আপনি, আমরা আর আয়ুষ সবাই একসাথে। আমি সন্দেহের সুরে জিজ্ঞেস করলাম, তাই নাকি? হ্যাঁ মা, অর্ণব বলল। জুলাইতে হিমাচল, সিমলা আর মানালি 10 দিনের ট্রিপ, সব বুকিং আমরা করব, তুমি শুধু তৈরি থেকো। আমি কিছুই বললাম না। আমার মন বলছিল এটা মিথ্যে, আবার কোনো প্রতারণা। মা, আমরা বুঝতে পারছি তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এবার পাক্কা, আমরা তোমাকে ছাড়া যাব না। আয়ুষ আমার হাত ধরল। ঠাকুমা, প্লিজ চলো না, আমি তোমার সাথে বরফে খেলব। আমি গলে গেলাম। ঠিক আছে বাবা, দেখি। ওরা 1 ঘন্টা থাকল, আয়ুষের সাথে খেলল, গল্প করল, আর তারপর চলে গেল। ওরা যাওয়ার পরই আমি অঞ্জলিকে ফোন করলাম। সুপ্রিয়া, কিছু একটা গণ্ডগোল আছে। কি হলো? সে জিজ্ঞেস করল। আমি সব খুলে বললাম। সুপ্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
প্রমিতা, সাবধান থাক। এই হঠাৎ পরিবর্তন খুব সন্দেহজনক। মাসের পর মাস ওরা তোকে অবহেলা করল, আর এখন হঠাৎ ক্ষমা চাইছে। কিছু একটা নিশ্চিত আছে। সেটা কি তা আমি জানি না, কিন্তু তুই সতর্ক থাক। ওদের প্রতিটি কথা রেকর্ড কর, প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি প্ল্যান। আর সবচেয়ে বড় কথা, তোর কাগজপত্র সম্পূর্ণ সুরক্ষিত রাখ। আমি সম্মতি জানালাম, কিন্তু মনটা অস্থির ছিল। ওরা কি সত্যিই বদলে গেছে, নাকি এটা নতুন কোনো চাল? জুনে অর্ণবের আবার ফোন এলো। মা, বুকিং হয়ে গেছে, 25শে জুলাই বেরোবো, সব কনফার্ম। ঠিক আছে বাবা, আমি বললাম। তারপরও বলল, মা, একটা কথা ছিল, তুমি কি আমাদের প্রপার্টির কাগজপত্রগুলো একটু দেখাবে? আমরা একটা ফ্যামিলি ইন্স্যুরেন্স নেওয়ার কথা ভাবছি, তাতে প্রপার্টি ডিটেলস লাগে। আমার বুকটা ধক করে উঠল। প্রপার্টির পেপার্স? কেন? আমি জিজ্ঞেস করলাম। ও বলল, মা, এটা ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স, সব মেম্বারের প্রপার্টি কভার হবে, কিছু হলে সুরক্ষিত থাকব। কারণটা আমার খুব অদ্ভুত লাগল, কিন্তু আমি বললাম, ঠিক আছে, দেখি। আমি অঞ্জলিকে ফোন করলাম। সে সাথে সাথে বলল, একদম একটা কাগজও দেখাবেন না, এটা ফাঁদ। ওরা আপনার কাগজপত্রের অপব্যবহার করতে পারে। না দেওয়ার কারণ হিসেবে বলুন যে কাগজ ব্যাংক লকারে আছে বা কোনো উকিলের কাছে সেফ কাস্টাডিতে দেওয়া আছে। আমি তাই করলাম। অর্ণব যখন আবার জানতে চাইল, আমি বললাম, আমার সব কাগজ অঞ্জলি বোস, আমার উকিল, তার কাছে সেফ কাস্টাডিতে আছে। তাকে জিজ্ঞেস করলে হয়তো দিতে পারে। অর্ণবের সুর বদলে গেল। উকিল? তুমি উকিল কেন রেখেছ? আমি শান্তভাবে বললাম, বুড়ো বয়সে সবকিছু ঠিকঠাক রাখা দরকার হয় বাবা। অঞ্জলি আমার পুরনো চেনা, সুপ্রিয়ার বান্ধবী। অর্ণব আর কিছুই না বলে ফোন কেটে দিল। আমি বুঝে গেলাম আমার সন্দেহ ঠিক ছিল। ওরা আমার কাগজপত্রের উপর হাত দিতে চাইছিল। জুলাই এলো। 25শে জুলাই ঘনিয়ে এলো। তখনও আমার সন্দেহ ছিল যে ওরা আমাকে নিয়ে যাবে কিনা, কিন্তু আমি প্রস্তুতি নিলাম। কাপড় চোপড়, ওষুধ প্যাক করলাম। 24শে জুলাই রাতে অর্ণবা শ্রেয়সী আবার এলো। সেই একই বানানো হাসি। মা, কাল সকাল 6টায় আসব, তোমাকে পিক করব। অর্ণব বলল, রেডি থেকো। আমি বললাম, হ্যাঁ বাবা। শ্রেয়সী আবার সেই ওষুধের শিশিটা বের করল। মা, ট্র্যাভেলের জন্য এটা খেয়ে নিন। আমি বড়িটা নিলাম, কিন্তু এবার গিললাম না। ওরা মুখ ঘোরাতেই আমি সেটা টিস্যু পেপারে জড়িয়ে ফেললাম। বড়িটা একটা ছোট প্যাকেটে রেখে দিলাম, পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে। রাতে আমি ঘুমানোর ভান করলাম, কিন্তু জেগেছিলাম। চোখ খোলা, কান সজাগ। ভোর 5টায় দরজায় আওয়াজ হলো। কেউ চাবি লাগানোর চেষ্টা করছিল, কিন্তু নতুন ডিজিটাল লকের কারণে দরজা খুলল না। তারপর ফিসফিসানি শুনতে পেলাম। শ্রেয়সীর গলা, ইয়ার, চাবি তো কাজ করছে না। অর্ণব বলল, কি জানি, হয়তো ও তালা বদলে ফেলেছে, চল, আমাদের তো বেরোতেই হবে। আর ওরা চলে গেল, আমাকে আবার না ডেকেই। আমি বিছানাতেই শুয়ে রইলাম, চোখে জল, কিন্তু এবার কষ্টের চেয়ে রাগ বেশি। ওরা আবার একই কাজ করল, আবার আমাকে বোকা বানাল। সকাল 7টায় উঠে ফোন দেখলাম, না কোনো মেসেজ, না কোনো কল। অর্ণবের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলাম, সিমলা, ফ্যামিলির সাথে সময় কাটানো। ওরা আমাকে আবার ফেলে রেখে গেছে। আর এবার ওরা ভেবেছে আমি ঘুমোচ্ছি, আমি জানতেও পারব না। কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম। আমি সাথে সাথে সুপ্রিয়া আর অঞ্জলিকে ফোন করলাম। ব্যাস, এবার অনেক হয়েছে, আমি অ্যাকশন নিতে চাই। অঞ্জলি বলল, মিসেস সরকার, কাল সকালে আমার অফিসে আসুন, আমরা লিগ্যাল নোটিশ তৈরি করব। কিন্তু আমার মনে আরও কিছু ছিল। আমি জিজ্ঞেস করলাম, অঞ্জলি, আমি তো বাড়ির তালা বদলে ফেলেছি, যে চাবি অর্ণবের কাছে আছে তাতে কি কোনো আইনি সমস্যা হবে? সে বলল, একদম না, এটা আপনার বাড়ি, রোজ তালা বদলানোর অধিকার আপনার আছে। আর ওরা যদি জোর করে ঢোকার চেষ্টা করে তাহলে সেটা ট্রেসপাস বলে গণ্য হবে। ঠিক আছে, আমি বললাম, আমি সেটাই করব। পরের দুদিনে আমি অনেক কিছু করলাম। সোসাইটির সিকিউরিটিকে কড়া নির্দেশ দিলাম যেন আমার অনুমতি ছাড়া অর্ণব আর শ্রেয়সীকে ঢুকতে দেওয়া না হয়। ব্যাংক অ্যাকাউন্ট এবং এফডির পুরো তালিকা তৈরি করে এক কপি অঞ্জলির কাছে রাখলাম। এল্ডার অ্যাবিউজ, আবেগগত নিষ্ঠুরতা এবং সম্পত্তি দখলের চেষ্টার উল্লেখ করে লিগ্যাল নোটিশ তৈরি করলাম। পুলিশ স্টেশনে একটা ডায়েরিও করে রাখলাম, যাতে আমার কিছু হলে তদন্ত হয়। আমি তৈরি ছিলাম। এবার অর্ণব আর শ্রেয়সী ফিরলে বুঝতে পারবে যে যেই মাকে ওরা দুর্বল ভেবেছিল তিনি আসলে কতটা শক্তিশালী। 3 দিন পর ওদের ফোন এলো, মা, আমরা ফিরে এসেছি, কাল তোমার সাথে দেখা করতে আসব। ঠিক আছে, আমি শান্তভাবে বললাম, এসো। পরের দিন দুপুরে ওরা এলো, কিন্তু এবার সোসাইটির গেটেই ওদের আটকে দেওয়া হলো। সিকিউরিটি গার্ড আমাকে ফোন করল, ম্যাডাম, আপনার ছেলে আর বৌমা এসেছে, ভেতরে পাঠাবো? আমি বললাম,
ওদের জিজ্ঞেস করো কি কাজ আছে। গার্ড ওদের জিজ্ঞেস করল। অর্ণব রেগে গিয়ে বলল, কি ফালতু কথা, আমরা ওর ছেলে আর বউ মায়ের সাথে দেখা করতে এসেছি। আমি গার্ডকে বললাম, ওদের বলে দাও যে আমি বাড়িতে নেই। গার্ড সেটা ওদের জানিয়ে দিল। অর্ণব রেগে বলল, এটা কি ধরনের বকওয়াস, আমরা ওর ছেলে আর বউ। আমি গার্ডকে বললাম, ওদের বলে দাও দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ফোন করে জিজ্ঞেস করতে হবে। এটা শুনে অর্ণব আর শ্রেয়সী রাগে গজগজ করতে করতে ফিরে গেল। সন্ধ্যায় অর্ণবের ফোন এলো। মা, এসব কি তামাশা হচ্ছে? আমাদের নিজেদের বাড়িতেও ঢুকতে দিলে না। আমি শান্তভাবে বললাম, অর্ণব, ওটা তোর বাড়ি নয়, ওটা আমার বাড়ি, আর কে ভেতরে আসবে সেটা আমি ঠিক করব। অর্ণব, তুমি এসব কি বলছো? কারণ এই যে তোমরা আমাকে আবার বোকা বানিয়েছ। মানালি ট্রিপের নাম করে পরপর দুবার আমাকে মিথ্যে বলেছ, দুবার আমাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে চলে গেছ। এবার বলো, আমি তোমাদের কিভাবে বিশ্বাস করব? পেছন থেকে শ্রেয়সীর গলা ভেসে এলো, মা, আপনি ওভার রিয়্যাক্ট করছেন, আমরা ফ্যামিলি, এমন ছোট ছোট কথায়। আমি ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললাম, আমার সাথে প্রতারণা করা কোনো ছোট কথা নয়, আমার আবেগ নিয়ে খেলা করা কোনো ছোট কথা নয়। অর্ণব বলল, ঠিক আছে মা, আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাইছি, এখন কি আমাদের দেখাও করতে দেবে? দেখা করতে পারো, আমি বললাম, কিন্তু আগে জিজ্ঞেস করে, আর কোথায় দেখা হবে সেটা আমি ঠিক করব, কোনো ক্যাফেতে বা পার্কে, বাড়িতে নয়। শ্রেয়সী চিৎকার করে উঠল, এটা তো বাড়াবাড়ি, আমরা আপনার নিজের ছেলে বউ, বাইরের কেউ নই। আমি বললাম, তোমরা আমার সাথে যেমন ব্যবহার করেছ তার চেয়ে তো বাইরের লোকও ভালো, অন্তত সামনাসামনি কথা বলে, পিঠে ছুরি মারে না। অর্ণব হুমকির সুরে বলল, মা, তোমার বুড়ো বয়সের কথা ভাবো, তুমি একা আছো, কোনোদিন যদি অসুস্থ হয়ে পড়ো, কে দেখবে? আমি হাসলাম, অসুস্থ হলে তোমরা দেখবে? যে আমাকে দুবার ট্রিপের নাম করে বোকা বানিয়েছে, আয়ুষের জন্মদিনে ডাকেনি, দীপাবলিতে একা ফেলে গেছে, সে আমার দেখাশোনা করবে? ধন্যবাদ, কিন্তু আমার তোমাদের যত্নের দরকার নেই, আমার কাছে বন্ধু আছে, টাকা আছে, সম্পদ আছে। শ্রেয়সী বলল, ওইসব তো শেষমেশ অর্ণবেরই হবে। না, আমি দৃঢ়ভাবে বললাম, আর কক্ষণো হবে না। আমি আমার উইল বদলে ফেলেছি, এখন শুধু অর্ণব নয়, রিয়াও পাবে। রিয়াকে? অর্ণব জিজ্ঞেস করল। তোর বাবার বোনের মেয়ে, আমার ভাগ্নি, তাকেও নমিনি করেছি। অর্ণব আর শ্রেয়সী চমকে উঠল। কয়েক মুহূর্ত পিনপতন নীরবতা। তারপর অর্ণব বলল, তুমি এটা কিভাবে করলে? আমরা তোমার নিজের লোক। নিজের লোক তারাই হয় যারা সঙ্গ দেয়, ধোঁকা দেয় না। তোমরা বুঝিয়ে দিয়েছ যে তোমাদের কাছে আমার চেয়ে আমার প্রপার্টি বেশি গুরুত্বপূর্ণ। এবার ফল ভোগ করো। আমি ফোন কেটে দিলাম। সেদিন রাতে আমার খুব সুন্দর ঘুম হল। কয়েক মাস পর জীবনে প্রথমবার নিজের জন্যে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেটা খুব ভালো লাগছিল। কিন্তু এটা ছিল শুধু শুরু, আসল লড়াই তখনও বাকি। পরের সপ্তাহে আমি অর্ণবের কাছ থেকে একটা লিগ্যাল নোটিশ পেলাম। তাতে লেখা ছিল যে আমি মানসিকভাবে অস্থিতিশীল, আমি সঠিক আচরণ করতে পারি না, আমার প্রপার্টি ঠিকমতো দেখাশোনা করতে অক্ষম, এবং আদালতের কাছে আমাকে তাদের জিম্মায় দেওয়ার আবেদন করা হয়েছে। আমি চমকে উঠলাম, আমার উপর পাগল হওয়ার অভিযোগ। আমি সাথে সাথে অঞ্জলিকে সেটা দেখালাম। সে রেগে গিয়ে বলল, এটা অত্যন্ত নীচ একটা কাজ, তোমাকে দুর্বল প্রমাণ করে তোমার প্রপার্টি দখল করার চেষ্টা। চিন্তা করো না, আমরা এর উত্তর দেব। পরের দিন অঞ্জলি অর্ণবকে কাউন্টার নোটিস পাঠাল। সব ঘটনার বিস্তারিত বিবরণ, ওদের করা মানসিক অত্যাচার, প্রতারণা, সম্পত্তি দখলের চেষ্টা এবং এল্ডার অ্যাবিউজের কেসের হুঁশিয়ারি। এটা শুনে অর্ণব আর শ্রেয়সী একটু পিছু হটল, কিন্তু হার মানল না। সেপ্টেম্বরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম যে ওরা সোসাইটিতে আমার সম্পর্কে উল্টোপাল্টা গুজব ছড়াচ্ছে। মা বুড়ি হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, নিজের ছেলেকে চিনতে পারে না। আমার খুব কষ্ট হল, কিন্তু আমি চুপ করে থাকিনি। সোসাইটির মিটিংয়ে গিয়ে আমি সবাইকে সত্য ঘটনা বললাম। আমার সাথে ওরা কেমন ব্যবহার করেছে, ট্রিপে কিভাবে ধোঁকা দিয়েছে, সম্পত্তি কিভাবে দখলের চেষ্টা করেছে, সব। সোসাইটির লোকজন আমার পাশে দাঁড়াল। প্রমিতাজি, আমরা আপনার সাথে আছি, আপনি ঠিক কাজ করছেন। এই সমর্থন আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। অক্টোবর মাসে অর্ণব আর শ্রেয়সী আর একটা চাল চালল। আয়ুষকে আমার দরজায় ছেড়ে দিয়ে গেল। দরজা খুলতেই দেখলাম আমার ছোট্ট নাতি কাঁদছে। ঠাকুমা, আমাকে ভেতরে নাও না, মা বাবা বলল তুমি নাকি আমাকে ভালোবাসো না।
আমার বুকটা ভেঙে গেল। একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে ব্যবহার করা হচ্ছে। আমি আয়ুষকে ভেতরে নিলাম, বুকে জড়িয়ে ধরলাম। বাবা, এমন কিছুই না, ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে। সে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি মা বাবার ওপর রেগে আছো? আমি কি উত্তর দেব? আমি ওকে খেতে দিলাম, ওর সাথে খেললাম। তারপর অর্ণবকে ফোন করে বললাম, আয়ুষকে এসে নিয়ে যাও, আর ওকে আমাদের ঝগড়ার মাঝে টেনে এনো না। অর্ণব এলো আর আয়ুষকে নিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, মা, তোমাকে খুব পস্তাতে হবে। আমি কোনো উত্তর দিলাম না। নভেম্বর 2024 এলো, আবার দীপাবলি। কিন্তু এবার আমি একা ছিলাম না। সুপ্রিয়া আমাকে তার বাড়িতে ডেকেছিল, আর আমি তার পরিবারের সাথে দীপাবলি উদযাপন করলাম। আমি খুশি ছিলাম, আর অর্ণব শ্রেয়সীর কথা আমার একবারও মনে পড়েনি। ডিসেম্বরে হঠাৎ অর্ণবের ফোন এলো, মা, আমাদের তোমার সাথে কথা আছে। বলো, আমি বললাম। ফোনে নয়, দেখা করি। ঠিক আছে, কাল দুপুর 3টে ক্যাফে কফি ডেতে দেখা হবে। পরের দিন আমি ক্যাফেতে গেলাম। অর্ণব আর শ্রেয়সী আগেই বসেছিল। দুজনের মুখই খুব গম্ভীর। আমরা বসলাম, আমি কফি অর্ডার করলাম। অর্ণব শুরু করল, মা, আমাদের খুব টাকার দরকার। আমি চুপ করে রইলাম। শ্রেয়সী বলল, আমাদের ব্যবসায় অনেক লোকসান হয়েছে, আমাদের 40 লাখ টাকা লাগবে, নইলে বাড়ি হাতছাড়া হয়ে যাবে, লোনের ইএমআই দিতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, আর তোমাদের মনে হয় আমি দেব? অর্ণব বলল, তুমি আমার মা, বিপদে নিজের ছেলেকে সাহায্য করবে না? আমি আস্তে করে বললাম, অর্ণব, তুই আমাকে 2বার বোকা বানিয়েছিস, আমার আবেগ নিয়ে খেলা করেছিস, আমার প্রপার্টি হাতানোর চেষ্টা করেছিস, আমার নামে পাগল হওয়ার অপবাদ দিয়েছিস, সোসাইটিতে আমার বদনাম করেছিস, আর এখন টাকা চাইছিস? মা, ওগুলো সব ভুল ছিল। অর্ণব অনুনয় করে বলল, আমরা ক্ষমা চাইছি, কিন্তু এখন সত্যিই খুব দরকার। আমি আমার ব্যাগটা তুলে নিলাম। আমার উত্তর, না, একটা পয়সাও দেব না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করো। আমি উঠে চলে আসছিলাম। পেছন থেকে শ্রেয়সীর তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম, আপনাকে পোস্তাতে হবে। কিন্তু আমার এতটুকুও অনুশোচনা হচ্ছিল না। আমি অনেক শক্ত হয়ে গিয়েছিলাম। 2025 সালের জানুয়ারি এলো। নতুন বছর, আমার জন্য নতুন শুরু। আর তারপর সেই দিনটা এলো যা সব কিছু পাল্টে দিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সকাল 10টায় আমার বাড়ির কলিং বেল বাজল। ইন্টারকমে দেখলাম অর্ণব আর শ্রেয়সী, কিন্তু এবার ওদের সাথে আরও 2জন লোক, একজন পুরুষ আর একজন নারী, দুজনেই ফর্মাল পোশাকে। আমি দরজা খুললাম না। ইন্টারকম থেকেই জিজ্ঞেস করলাম, কি চাই? অর্ণব বলল, মা, দরজা খোলো, আমাদের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, তারা তোমার সাথে কথা বলতে চান। আমার বুকটা ধক করে উঠল। সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার? এটা আবার কি নতুন চাল? আমি সাথে সাথে অঞ্জলিকে ফোন করলাম, অঞ্জলি, আমার বাড়িতে অর্ণব আর শ্রেয়সী এসেছে, সাথে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, কি করব? অঞ্জলি বলল, দরজা খুলুন, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি, ততক্ষণ ওদের সাথে কথা বলুন, তবে কোনো কাগজে সই করবেন না। আমি দরজা খুললাম। অর্ণব, শ্রেয়সী আর 2জন অফিসার ভেতরে এলেন। মহিলা অফিসার নিজের পরিচয় দিলেন, নমস্কার, আমি রশ্মি ত্রিপাঠী, দিল্লি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা অভিযোগ পেয়েছি যে আপনি আপনার ছেলে ও বৌমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এটা এল্ডার নেগলেক্টের কেস হতে পারে। আমি হেসে ফেললাম। এল্ডার নেগলেক্ট? আমি ওদের আটকেছি, ওরা আমাকে নয়। বরং এটা এল্ডার অ্যাবিউজের কেস। পুরুষ অফিসার বললেন, ম্যাডাম, আমরা শুধু পরিস্থিতি বুঝতে এসেছি, শান্ত হয়ে বলুন কি হয়েছে। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং সব বলতে শুরু করলাম। স্বামী মৃত্যুর পর অর্ণব আর শ্রেয়সী আমার সাথে কেমন ব্যবহার করেছে, 2বার ট্রিপে কিভাবে ধোঁকা দিয়েছে, সম্পত্তি কিভাবে হাতানোর চেষ্টা করেছে, প্রতিটি ঘটনা, প্রতিটি তারিখ। ঠিক তখনই অঞ্জলি এসে পৌঁছাল। সে নিজের পরিচয় দিয়ে অফিসারদের বলল, আমি মিসেস সরকারের উকিল, আর এটা এল্ডার নেগলেক্ট নয়, এল্ডার অ্যাবিউজের কেস। আমার কাছে পুরো ডকুমেন্টেশন আছে। অঞ্জলি ব্যাগ থেকে ফাইল বের করল। আমার ডায়েরির কপি, মেসেজের স্ক্রিনশট, শ্রেয়সীর দেওয়া সেই ওষুধের ল্যাব টেস্ট রিপোর্ট, যাতে প্রমাণ হয়েছিল ওটা কড়া ঘুমের ওষুধ ছিল, সোসাইটির সদস্যদের স্টেটমেন্ট, সব কিছু অফিসারদের দেখানো হল। অফিসারদের মুখ গম্ভীর হয়ে গেল। রশ্মি ত্রিপাঠী অর্ণবের দিকে তাকিয়ে বললেন, মিস্টার সরকার, এটা খুব গুরুতর ব্যাপার।
আপনি আপনার মায়ের সাথে যা করেছেন তা আইনের চোখে অপরাধ। অর্ণব ভয় পেয়ে গেল। না, এসব ভুল বোঝাবুঝি। মা বুড়ি হয়ে গেছে, ওর সব ঠিকমতো মনে থাকে না। অঞ্জলি কড়া গলায় বলল, মিস্টার সরকার, মিসেস সরকার ৩২ বছর স্কুলের প্রিন্সিপাল ছিলেন। উনার মানসিক অবস্থা একদম ঠিক আছে। আপনি উনার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেন না। শ্রেয়সী বলল, আমরা তো মায়ের ভালোর জন্যই। ভালো? আমাকে দুবার ট্রিপে ধোকা দেওয়াটা ভালো? আমার সম্পত্তি দখলের চেষ্টা করাটা ভালো? অফিসাররা সব নোট করলেন। তারপর রশ্মি ত্রিপাঠী বললেন, মিসেস সরকার, আমরা এই কেসটা এগিয়ে নিয়ে যাব, আর মিস্টার সরকার, আপনি নোটিশ পাবেন। তারা চলে গেলেন। অর্ণব আর শ্রেয়সীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অর্ণব শেষ চেষ্টা করল, মা প্লিজ, আমরা তোমার সন্তান, এত বড় পদক্ষেপ নিও না। আমি শান্তভাবে বললাম, সন্তান সন্তান তারা হয় যারা বাবা মায়ের দেখাশোনা করে। তোমরা শুধু আমার সম্পত্তির পেছনে পড়ে আছো। এখন বেরিয়ে যাও, আর আমার অনুমতি ছাড়া এখানে দেখা গেলে আমাকে পুলিশ ডাকতে হবে। ওরা দুজন হার মেনে চলে গেল। সেদিনের পর পরিস্থিতি খুব দ্রুত বদলাতে শুরু করল। অঞ্জলি, অর্ণব এবং শ্রেয়সীর বিরুদ্ধে মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট ২০০৭-এর অধীনে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করল। এই আইনটি বয়স্কদের তাদের সন্তানদের দ্বারা হওয়া অবহেলা এবং অত্যাচার থেকে সুরক্ষা দেয়। মামলা দায়ের হওয়ার পর অর্ণব আর শ্রেয়সীকে আদালতে হাজিরা দিতে হল। অঞ্জলির সমস্ত প্রমাণ জমা দিল। আদালত শুনানি শুরু করল। শুনানির সময় সুপ্রিয়া সাক্ষী হিসেবে দাঁড়াল। সোসাইটির কয়েকজন প্রতিবেশীও জানাল যে তারা অর্ণব এবং শ্রেয়সীকে আমাকে হেনস্থা করতে দেখেছে। ল্যাব রিপোর্টও পেশ করা হলো। শ্রেয়সী আমাকে যে ওষুধটা দিয়েছিল সেটা একটা কড়া সিডেটিভ ছিল, যা ডাক্তারের পরামর্শ ছাড়া বয়স্কদের দেওয়া বিপজ্জনক। আদালত অর্ণব আর শ্রেয়সীকে নোটিশ দিল এবং জিজ্ঞেস করল যে তারা আমাকে দুবার ট্রিপে কেন ধোকা দিয়েছিল। তাদের কাছে কোনো উত্তর ছিল না। শ্রেয়সী আদালতে কেঁদে ফেলল, ইয়োর অনার, আমাদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু বিচারক তাকে থামিয়ে দিলেন, আপনারা একজন বৃদ্ধ মহিলার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। এটা মানসিক অত্যাচার। আইন এটাকে ক্ষমা করে না। আদালত রায় দিল। প্রথমত, অর্ণব আর শ্রেয়সীকে আমার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হলো। আমার লিখিত অনুমতি ছাড়া তারা আমার বাড়ির ৫০০ মিটারের মধ্যে আসতে পারবে না। দ্বিতীয়ত, তাদের আমাকে প্রতি মাসে ১০,০০০ টাকা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে দিতে হবে। তৃতীয়ত, তাদের বিরুদ্ধে এল্ডার অ্যাবিউজের অপরাধ নথিভুক্ত করা হলো, যা তাদের পুলিশ রেকর্ডে থেকে যাবে। চতুর্থত, তারা যদি আমাকে আবার বিরক্ত করে তবে তাদের জেলের সাজা হতে পারে। কোর্ট থেকে বেরোনোর সময় অর্ণব আর শ্রেয়সীর মুখে অনুশোচনা দেখা যাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। অর্ণব শেষ চেষ্টা করে বলল, মা প্লিজ কেসটা তুলে নাও। আমি তাকে থামালাম। অর্ণব, তুই তোর মাকে দুবার ফেলে গেছিস, আমার আবেগ নিয়ে খেলা করেছিস, আমার প্রপার্টি দখল করার চেষ্টা করেছিস। এবার ফল ভোগ কর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। অঞ্জলি আর সুপ্রিয়া আমার সাথেই ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হল না। আসল বিচার তখনও বাকি ছিল। কোর্ট কেসের পর অর্ণব আর শ্রেয়সীর জীবনে ঝড় নেমে এলো। সবার আগে ওদের সোসাইটিতে খবর ছড়িয়ে পড়ল যে ওদের নামে এল্ডার অ্যাবিউজের কেস আছে। লোকজন কথা বলা বন্ধ করে দিল। মিটিংয়ে ডাকা বন্ধ হয়ে গেল। বাচ্চাদের স্কুলেও অভিভাবকরা ওদের এড়িয়ে চলতে শুরু করল। দ্বিতীয়ত, অর্ণবের কোম্পানিতেও খবরটা পৌঁছাল। ওর বস ওকে ডেকে বললেন যে এটা কোম্পানির ইমেজের জন্য ভালো নয়। ওর পদ কেড়ে নেওয়া হলো। চাকরি থাকল ঠিকই, কিন্তু প্রমোশনের সব রাস্তা বন্ধ হয়ে গেল। তৃতীয়ত, শ্রেয়সীর কোম্পানিও একই পদক্ষেপ নিল। একজন HR প্রফেশনাল হিসেবে ওর কাছ থেকে এথিক্স এবং ভ্যালু আশা করা হয়, কিন্তু এখন ওর নামে এল্ডার অ্যাবিউজের অভিযোগ ছিল। ওকে সাসপেন্ড করা হলো। চতুর্থত, আর্থিক সমস্যা বেড়ে গেল। প্রতি মাসে আমাকে ১০,০০০ টাকা দিতে হতো। আগে থেকেই লোনের EMI চলছিল, বেতন কমে গিয়েছিল, আর তার ওপর আইনি খরচ। পঞ্চমত এবং সবচেয়ে বড় ধাক্কা, আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিল। পুরো পরিবার জেনে গিয়েছিল যে অর্ণব তার মায়ের সাথে কি করেছে। দীপাবলি বা হোলিতে কেউ ডাকল না, বিয়ের নিমন্ত্রণ আসা বন্ধ হয়ে গেল, ফোন ধরল না কেউ। সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল আয়ুষের সাথে ঘটে যাওয়া ঘটনা। স্কুলে বাচ্চারা ওকে জিজ্ঞেস করতে শুরু করল, তোর বাবা কি তোর ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করেছে? একটা নিষ্পাপ বাচ্চা কি উত্তর দেবে? একদিন আয়ুষ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। মাম্মা, আমার বন্ধুরা বলছে আমরা নাকি খারাপ লোক, আমরা ঠাকুমার কাছে কেন যাই না?
শ্রেয়সীর কাছে কোনো উত্তর ছিল না। 2025 সালের জুন মাসে একদিন অর্ণব আমাকে একটা বড় মেসেজ পাঠালো। মা, আমি জানি তুই এই মেসেজটা পরে ডিলিট করে দিবি, তবুও লিখছি। আমি আর শ্রেয়সী তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আয়ুষ তোর সাথে দেখা করতে চায়। ও রোজ তোর কথা জিজ্ঞেস করে। প্লিজ অন্তত ওর জন্য ওর সাথে একবার দেখা কর। আমি মেসেজটা পড়লাম, আমার মনটা গলে গেল। আয়ুষ তো নিষ্পাপ, ওর কি দোষ? আমি সুপ্রিয়ার পরামর্শ নিলাম। সে বলল, প্রমিতা, সিদ্ধান্ত তোর। তবে দেখা করতে চাইলে কোনো নিরপেক্ষ জায়গায় দেখা কর, বাড়িতে ডাকিস না। আমি অর্ণবকে উত্তর দিলাম, আমি আয়ুষের সাথে দেখা করব। আগামী রবিবার সেক্টরের কমিউনিটি পার্কে সন্ধ্যা 5টায়। শুধু আয়ুষ আসবে, তুই আর শ্রেয়সী দূরে দাঁড়িয়ে থাকবি। রবিবার আমি পার্কে গেলাম। অর্ণব আর শ্রেয়সী দূরে দাঁড়িয়েছিল। আয়ুষ দৌড়ে আমার কাছে এলো। ঠাকুমা! ও আমাকে জড়িয়ে ধরল। আমি কেঁদে ফেললাম। কত মাস পর আমার নাতিকে বুকে চড়াচ্ছে। আমরা বেঞ্চে বসলাম। আয়ুষ আমাকে স্কুলের গল্প শোনাল। আমি ওকে চকলেট দিলাম। আধ ঘন্টা আমরা একসাথে কাটালাম। তারপর আমি বললাম, বাবা, এবার যাও, পরের সপ্তাহে আবার দেখা হবে। পাক্কা তো ঠাকুমা? একদম পাক্কা। ও আনন্দে লাফাতে লাফাতে ফিরে গেল। আমি অর্ণব আর শ্রেয়সীর দিকে তাকালাম। ওরা দূর থেকে আমাকে দেখছিল, আর ওদের চেহারায় অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু আমি তখনও ওদের ক্ষমা করতে প্রস্তুত ছিলাম না। পরের কয়েক সপ্তাহ আমি প্রতি রবিবার আয়ুষের সাথে দেখা করতে লাগলাম, কখনো পার্কে, কখনো ক্যাফেতে। ও আমাকে ভালোবাসত, আমিও ওকে। কিন্তু অর্ণব আর শ্রেয়সীর সাথে আমার কোনো কথা হতো না। জুলাইয়ের একদিন সুপ্রিয়া আমাকে জিজ্ঞেস করল, প্রমিতা, তুই কি চাস? অর্ণব আর শ্রেয়সী শাস্তি পেয়েছে, কোর্ট কেস হয়েছে, ওদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে। আমি ভেবে বললাম, আমি চাই ওরা বুঝুক যে ওরা ভুল করেছে, মন থেকে ক্ষমা চাক এবং এরপর থেকে আমাকে সম্মান করুক। আর ওরা যদি এটা করে তাহলে হয়তো আমি কেসটা তুলে নেব। শেষমেশ ওরা তো আমারই ছেলে বউ। সুপ্রিয়া আমার হাত ধরে বলল, প্রমিতা, তুই সত্যি একজন ভালো মা, কিন্তু সাবধানে থাকিস। আগস্ট মাসে রাখি বন্ধনের দিন আয়ুষ আমাকে জিজ্ঞেস করল, ঠাকুমা, আমি কি মামা পাপাকে তোমার কাছে ক্ষমা চাইতে বলবো? আমি জিজ্ঞেস করলাম, কেন রে? ও বলল, কারণ আমার ঠাকুমাকেও চাই আর মামা পাপাকেও চাই। প্লিজ ঠাকুমা। আমার মন গলে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, তোর মা বাবা যদি মন থেকে ক্ষমা চায় তবে আমি ভেবে দেখব। সেদিন সন্ধ্যায় আমি অর্ণবকে মেসেজ করলাম, কাল সন্ধ্যা 6টায় আমার বাড়িতে এসো, তুই, শ্রেয়সী আর আয়ুষ, কিছু কথা আছে। পরের দিন ওরা 3 জন এলো। অর্ণব আর শ্রেয়সীর চোখে মুখে ভয় ছিল। আমরা সবাই বসার ঘরে বসলাম। আমি সরাসরি আসল কথা এলাম। আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই, তবে কিছু শর্তে। অর্ণব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি শর্ত মা? আমি গুনে গুনে বললাম, প্রথমত, তোমরা দুজন মন থেকে ক্ষমা চাইবে, লোক দেখানোর জন্য নয়। দ্বিতীয়ত, আমার প্রপার্টির ওপর তোমাদের কোনো নজর থাকবে না। আমি যা করব সেটা আমার অধিকার, আর আমার অবর্তমানে কি হবে সেটা আমার উইল ঠিক করবে। তৃতীয়ত, তোমরা নিয়মিত আমার সাথে দেখা করতে আসবে, মাসে অন্তত 2 বার, আর আয়ুষকে সপ্তাহে অন্তত 1 বার নিয়ে আসবে। চতুর্থত, সব অনুষ্ঠানে আমাকে পরিবারের সাথে রাখবে, আমাকে এক ঘরে করে রাখবে না। পঞ্চমত, আবার যদি এমন কিছু ঘটে তাহলে আমি আর কেস তুলে নেব না। অর্ণব আর শ্রেয়সী একে অপরের দিকে তাকালো এবং দুজনই সম্মতি দিল। শ্রেয়সী এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরল আর বলল, মা, আমরা খুব বড় ভুল করেছি, ক্ষমা করে দিন। আমরা কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। অর্ণবও কাঁদতে শুরু করল, মা, আমার খুব লজ্জা করছে, বাবা থাকলে কখনোই ক্ষমা করতেন না, কিন্তু তুমি সুযোগ দিয়েছ, ধন্যবাদ। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম আর বললাম, ঠিক আছে, আমি কেসটা তুলে নেব, কিন্তু মনে রেখো, আমি সেই দুর্বল বৃদ্ধা নই যা তোমরা ভেবেছিলে। আমি নিজের অধিকারের জন্য লড়তে জানি। তারা মাথা নেড়ে সায় দিল। সেদিনের পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করল। অর্ণব আর শ্রেয়সী নিয়মিত আসতে শুরু করল। আয়ুষের সাথে সময় কাটাতে লাগল, উৎসব অনুষ্ঠানে আমাকে সাথে রাখতে শুরু করল। কিন্তু আমি আমার সতর্কতা ছাড়িনি। আমার সব কাগজপত্র এখনও অঞ্জলির কাছেই ছিল, আর আমার উইলও আগের মতোই ছিল, অর্ধেক অর্ণবের, অর্ধেক রিয়ার। সেপ্টেম্বরে আমার 69তম জন্মদিন এলো। অর্ণব আর শ্রেয়সী বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করল। সুপ্রিয়া আর প্রতিবেশীদের ডাকল। কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো।
সেই মুহূর্তগুলো দেখে আমার মনে হলো হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমি সতর্কই ছিলাম, কারণ ভাঙা বিশ্বাস আবার গড়ে উঠতে সময় লাগে। অক্টোবরে দীপাবলি এলো, আর এবার আমি একা ছিলাম না। অর্ণব, শ্রেয়সী আর আয়ুষের সাথে একসাথে উদযাপন করলাম। লক্ষ্মী পুজো করলাম, প্রদীপ জ্বালালাম, মিষ্টি খেলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। অমিতাভের ছবিটা আমার কাছেই ছিল। আমি আস্তে করে বললাম, দেখো অমিতাভ, তুমি যেটা চেয়েছিলে আমি সেটা করে দেখিয়েছি। আমি আমার সম্মান রক্ষা করেছি, নিজের হকের জন্য লড়েছি এবং জিতেছি। আমার মনে হলো যেন অমিতাভ হাসছেন। আজ পেছন ফিরে তাকালে আমার খুব গর্ব হয়। আমি নিজের জন্য রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলাম। বয়স যে শুধুই একটা সংখ্যা, সেটা প্রমাণ করেছিলাম। ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয় তবে যে কেউই লড়তে পারে। আমার মতো অনেক বয়স্ক নারী আছেন যারা নিজেদের সন্তানদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাদের প্রতি আমার বার্তা হল, চুপ করে থাকবেন না, নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলুন। আইন আপনাদের পক্ষে আছে, সমাজ আপনাদের পক্ষে আছে। আর যদি আপনাদের ছেলেমেয়েরা আপনাদের বোঝা মনে করে, তাহলে তাদের মনে করিয়ে দিন যে তারা আজ যা কিছু পেয়েছে তা আপনাদের পরিশ্রমের ফলেই পেয়েছে। আপনাদের সম্মানের অধিকার শুধুই আপনাদের। আজ আমি শান্তিতে বাঁচি। আমার বাড়ি, আমার সঞ্চয়, আমার সম্মান সব আমার কাছে আছে। অর্ণবার শ্রেয়সী তাদের শিক্ষা পেয়েছে। আয়ুষ আমার সাথে সময় কাটায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমি নিজেকে প্রমাণ করেছি। আমি দুর্বল নই, আমি একজন শক্তিশালী, স্বাধীন এবং সম্মানিতা নারী। যারা আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, তারাই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। এটাই আমার প্রকৃত বিজয়ের গল্প। আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনারাও যদি এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে মনে রাখবেন, ধৈর্য এবং সঠিক রণনীতির মাধ্যমে যে কোনো যুদ্ধই জেতা সম্ভব। ধন্যবাদ।